এই দো আর অল দো অনেক ক্ষেত্রে গুলিয়ে যায়, তাই না? মনে হয় এখানে কি দো বসালে ঠিক হয় নাকি অল দো বসালে ঠিক হয়। এই কনফিউশন দূর করার জন্যই আজকের এই ভিডিওটা। মন দিয়ে দেখো, এই ভিডিওর মধ্যে দিয়ে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে কোন সেকশানে আমরা দো ব্যবহার করি এবং কোন ক্ষেত্রেতে আমরা ব্যবহার করি অল দো। ওকে, তো দেখো এখানে যে কনসেপ্টটা আমি লিখেছি যে দো এবং অল দো, এরা দুটোই কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কার। আমরা এদেরকে ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে পারি এবং মোস্টলি এদের ব্যবহার তখন হয় যখন দেখা যায় যে দুটো অপোজিট সেন্স আসছে, অর্থাৎ এই কাজটা হলে পরে যেটা হওয়ার কথা ছিল সেটা না হয় যেই উল্টোটা হলো, তখন আমরা এগুলোর ব্যবহার প্রধানত করি। তো এই দো এবং অল দো এই দুটোই মোস্ট অফ দ্য টাইম দেখা যায় সেম সেন্সে অ্যাপ্লাই হচ্ছে, দুটোরই একই টাইপের অর্থ হয়, কিন্তু কোথাও কোথাও দেখা যায় এদের অর্থটা ডিফারেন্ট হয়। আমি এখানে বিভিন্নভাবে এদের ব্যবহার করব এবং তার মধ্যে দিয়ে বিষয়টাকে বোঝাবো, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে প্রথম যে লাইনটা লিখেছি সেটা লক্ষ্য করো, যদিও ট্রাফিক খারাপ ছিল তবুও আমি সময় মতো পৌঁছেছিলাম। এখানে দেখো দুটোর কিন্তু অপোজিট ম্যাটার আসছে, মানে ট্রাফিক যখন খারাপ ছিল তাহলে তো আমার সময় মতো পৌঁছানো উচিত ছিল না, তবুও আমি সময় পৌঁছেছিলাম। এই যে দুটো অপোজিট ম্যাটার আসলো, এরকম ধরনের সেন্সেই আমরা দো বা অল দো ব্যবহার করে থাকি। দুটোর ক্ষেত্রেই সেমই অলমোস্ট মোস্ট অফ দ্য টাইম বলতে পারো যে টাইম মানে মিনিংটা সেম হয়। তো শুধু ডিফারেন্স যেটা আমরা মেইনলি লক্ষ্য করি, প্রথম যে ডিফারেন্সের কথাটা আমি বলছি সেটা হলো যে যখন দেখা যায় একটু ফর্মাল সিচুয়েশন আছে, হ্যাঁ, তখন সেক্ষেত্রে আমরা অল দোটা যদি ব্যবহার করি তাহলে দোর থেকে সেটা বেশি সুইটেবল হয়। আর যদি আমি বলি যে একটা ক্যাজুয়াল ওয়েতে কথা বলছি, ইনফর্মাল সেন্সে বলছি, তখন দো ব্যবহার করতেই পারি, অসুবিধা নেই। তবে হ্যাঁ, বর্তমান দিনে দো আর অলদের ব্যবহারটার ক্ষেত্রে এতটা মানে চুলচেরা বিশ্লেষণ করা হয় না। কমনলি যেটা মনে হয় সেই সেন্স অনুযায়ী অ্যাপ্লাই করে দিল, হয়ে যায়। যদিও সেন্সটা যেই আসে, এরকম একটা অর্থ আসলে তখন আমরা দো বা অল দো দুটোকেই বসিয়ে থাকি। তবে একটা কথা মাইন্ডে রাখতেই পারো যে দো মানে হলো ইনফর্মাল আর অল দো মানে হলো ফর্মাল। তো যাই হোক, যখন দেখবে কোনো অফিসিয়াল কথাবার্তা চলছে, কোনো মানে জ্ঞানী গুণী লোকজনের সামনে কথা বলছো, কোনো বিষয় নিয়ে কথা হচ্ছে, তখন সেক্ষেত্রে তুমি যদি অল দো ইউজ করে বলো তাহলে তোমার যে এবিলিটিটা সেটা একটু বেটারভাবে শো হবে। ওকে, তো এখানে আমরা যে লাইনটা লিখবো, প্রথম লাইনটা, এখানে আমরা অল দো ব্যবহার করে লাইনটাকে লিখবো। আরেকটা কথা হলো দো বা অল দো, এটাকে তোমরা মানে অল দো বলো বা দো বলো, দুটোকেই তোমরা সেন্টেন্সের শুরুতেও লিখতে পারো, আবার মাঝখানেও ব্যবহার করে করতে পারো। তো যদি শুরুতে লেখো তাহলে মাঝখানে একটা কমা দিতে হয়। এই হলো কয়েকটা কথা আমি প্রথমে বলে দিলাম। এবার আমরা এটাকে করব। লেখা যাক, যদিও ট্রাফিক খারাপ ছিল তবুও আমি সময় মতো পৌঁছেছিলাম। যদিও, তো অল দো, প্রথমে আমি এখানে অল দো ব্যবহার করলাম। The traffic, although the traffic খারাপ ছিল was bad, although the traffic was bad, তবুও আমি সময় মতো পৌঁছেছিলাম। although the traffic was bad, তারপরে তবুও আমি সময় মতো পৌঁছেছিলাম, তার মানে I still made it, সময় পৌঁছেছিলাম তাই মেড ইট অন টাইম, এরকমভাবে বলতে পারি, আই স্টিল মেড ইট অন টাইম। হলো, তো এখানে ব্যবহার হলো অল দো। এবার যদি আমি বলি লাইনটা দো দিয়ে, তাহলে কি ভুল হবে? কোনো ভুল হবে না, এখানেও আমি দো বলতে পারি। পরের লাইনটা দেখো, আমার একটু ক্লান্ত লাগছে যদিও আমি গত রাতে ভালো ঘুমিয়েছিলাম। আমার একটু ক্লান্ত লাগছে যদিও আমি গত রাতে ভালো ঘুমিয়েছিলাম। তো এখানে আমার একটু ক্লান্ত লাগছে বলা হয়েছে, মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এখন লাগছে। তো যদিও আমি গত রাতে ভালো ঘুমিয়েছিলাম, এই অংশটা অপোজিট ম্যাটারকে বোঝাচ্ছে। এখানে আমরা যদিও সেন্সে যদি দো ব্যবহার করি কোনো অসুবিধা নেই, অ্যাপ্লাই করতেই পারি। আমার একটু ক্লান্ত লাগছে, তো আই অ্যাম ফিলিং টায়ার্ড, ক্লান্ত লাগছে। আচ্ছা, এখানে কমা লাগবে না, কমা দেওয়ার প্রয়োজন নেই। যখন তোমরা মাঝখানে লিঙ্কার বসাবে তখন কমা দেবে না, প্রথমে বসালে কমা দেবে। টায়ার্ড, দো, যদিও আমি গত রাতে ভালো ঘুমিয়েছিলাম। আই স্লিপড ওয়েল, আই স্লিপড, সেকেন্ড ফর্ম করে দিলাম ভার্বের, আই স্লিপড ওয়েল লাস্ট নাইট। I slept well last night. পরের লাইনটা দেখো, সে কফি পছন্দ করে যদিও সে প্রায়শই চা পান করে। সে কফি পছন্দ করে যদিও সে প্রায়শই চা পান করে। লেখা যাক, সে কফি পছন্দ করে, তো সে অর্থে সি দিলাম, পছন্দ করে এটা দৈনন্দিন কাজ বলা হচ্ছে, তো সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখবো শি লাইকস কি না, কফি পছন্দ করে, শি লাইকস কফি। আচ্ছা, তারপরে যদিও আছে, এখানে আমি কমা দেব না। যদিও সেন্সে যদি আমরা এখানে দো ব্যবহার করি সেটা বেশি সুটেবল হয়, যেহেতু এটা অতি মানে একটা ফর্মাল
কোনো কনসেপ্ট নয়, একটা ক্যাজুয়াল ম্যাটারকে বলা হচ্ছে ইনফর্মাল সেন্সে। শি লাইকস কফি দো শি প্রায়শই চা পান করে। শি ড্রিঙ্কস টি প্রায়শই মোর অফেন হলো। শি ড্রিঙ্কস টি মোর অফেন, তাহলে এখানে আসলো কি দো ব্যবহার হলো। আমি যদি অলদো দিয়ে বলি তাও চলবে, শি লাইকস কফি অলদো শি ড্রিঙ্কস টি মোর অফেন হবে, তবে দোটা বেশি সুটেবল। পরের লাইনটা দেখো, যদিও বৃষ্টি হচ্ছে তবুও আমার দোকানে যাওয়া দরকার। তো এই সেন্সে আমরা যদিও সেন্সে যদি দো ব্যবহার করি তাহলে লাইনটা এরকম হবে, যদিও বৃষ্টি হচ্ছে দো ইট ইজ রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে, তো সেই সেন্সে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দো ইট ইজ রেইনিং, যদিও বৃষ্টি হচ্ছে তবুও, এখানে আমরা ইয়েট অ্যাড করতে পারি, না দিলেও চলবে, অসুবিধা নেই, কমা দিয়েও বোঝানো যায়, তাও ইয়েটটা লিখে দিলাম। দো ইট ইজ রেইনিং ইয়েট আমার দোকানে যাওয়া দরকার। আই দরকার নিড টু গো টু কোথায়, দোকানে, দ্য স্টোর। এইবার এই যে লাইনটা, এটা যদি আমরা অলদো ব্যবহার করে লিখি তাহলে কনস্ট্রাকশনটা একটুখানি ঘুরিয়ে নিতে হবে, মানে একই কনসেপ্ট আসবে, যেহেতু ওখানে আমি ইয়েট ব্যবহার করেছি, অলদোর সাথে ইয়েটটা ঠিক ওইভাবে মানে ইউজফুল হয় না, ওরকম একটা খুব একটা আমরা লিখি না, গ্রামাটিক্যালি অতটা প্রচলিত ফরম্যাট নয়। অলদোর সাথে স্টিলটা আবার ভালোভাবে ইউজ করা যায়। কীরকমভাবে ইউজ হয় দেখো, যেমনটা প্রথম লাইনে লিখেছিলাম না, অলদো দ্য ট্রাফিক ওয়াজ ব্যাড আই স্টিল মেড ইট অন টাইম, তো এটা যদি আমি দো দিয়ে করতাম তাহলে বলতে হতো দো দ্য ট্রাফিক ওয়াজ ব্যাড ইয়েট আই মেড ইট অন টাইম, কিন্তু এখানে স্টিলটা ইউজ করে দিলাম যখন আমি অলদো ইউজ করলাম এবং সেটা সাবজেক্টের পরে আসলো। এই সেন্সটা এখানে অ্যাপ্লাই করে আমরা করতে পারি। দো এর জায়গায় লিখবো কি, অলদো লিখবো, তারপরে লিখবো ইট, তারপরে লিখবো ইজ, যেরকম আছে লিখে দেবো অলদো ইট ইজ রেইনিং, কমা দেবো, আই লিখবো, এখানে ছিল ইয়েটের জায়গায় আমি আগে নিয়ে আসলাম সাবজেক্টটাকে আই, তারপরে এখানটা লিখবো স্টিল, তারপরে যা আছে তাই, আই স্টিল নিড টু গো টু দ্য স্টোর হলো। অলদো ইট ইজ রেইনিং আই স্টিল নিড টু গো টু দ্য স্টোর। সেমভাবে প্রথম লাইনটাও তাইলে সেই সেন্সে আমরা তাহলে বলতে পারি, যেখানে দেখো প্রথম লাইনটার যে কনস্ট্রাকশন এবং শেষের কনস্ট্রাকশন কিন্তু সেম হলো, যে একই টাইপের থিওরিতে হলো। এখন যদি আমি স্টিল বা ইট ব্যবহার না করি তাহলে কি সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, ওটা কন্ট্রাস্টটাকে ভালোভাবে ক্রিয়েট করতে বা বোঝাতে সাহায্য করে। যদি না দাও তাও কিন্তু মিনিংটা একই বোঝাবে। পরের লাইনটা দেখো, তো কনস্ট্রাকশন অনুযায়ী এই ডিফারেন্ট কনসেপ্টটাকে একটু খেয়াল রেখো। কি বলছে, সে রান্নায় খুব ভালো নয় যদিও সে নতুন রেসিপি চেষ্টা করতে পছন্দ করে। তো এই লাইনটাও যদি আমরা অলদো ব্যবহার করি বা দো ব্যবহার করি, দুভাবেই হতে পারে। চলো এটা আমরা অলদো দিয়ে লিখি। তো সে রান্নায় খুব ভালো নয়, তো হি ইজ নট ভেরি গুড অ্যাট রান্নায় কুকিং। ওকে, হি ইজ নট ভেরি গুড অ্যাট কুকিং। এই যে এখানে অ্যাট কুকিং ইউজ করলাম আমি, মনে রাখবে যখন কোনো জিনিসে কেউ ভালো হয় বা হয় না, স্কিল বোঝায়, তখন সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করে সেই জিনিসটার কথা লিখি। তো এখানে হি ইজ নট ভেরি গুড অ্যাট কুকিং হলো, তারপরে যদিও, তো অলদো সে নতুন রেসিপি চেষ্টা করতে পছন্দ করে। অলদো হি নতুন রেসিপি চেষ্টা করতে পছন্দ করে, তো হি লাইকস টু ট্রাই, সে চেষ্টা করতে পছন্দ করে কি, নতুন রেসিপি, নিউ রেসিপিস হলো, নিউ রেসিপিস। অলদো ব্যবহার এখানে হলো, এখানে দো দিয়েও বলতে পারতাম, হি ইজ নট ভেরি গুড অ্যাট কুকিং দো হি লাইকস টু ট্রাই নিউ রেসিপিস। বেসিক্যালি আমরা কি দেখছি যে কোনো সেরকম একটা ডিফারেন্স আমরা কিন্তু পাচ্ছি না। এবার দেখো পরের লাইনটার ক্ষেত্রে একটা বিশেষ কনসেপ্ট আছে যেটা বুঝতে হবে। এমনকি যদিও আমি নার্ভাস ছিলাম তবুও আমি উপস্থাপনা দিয়েছিলাম। এই যে কথাটা বলা হচ্ছে এমনকি যদিও, এই সেন্সে আমরা শুধুমাত্র দোকে ইউজ করতে পারি। এমনকি অর্থাৎ ইভেন, তার সাথে আসবে যদিও, মানে হবে ইভেন দো। তুমি ইভেন অল দো এটা কিন্তু বলতে পারবে না, ইভেন দো তোমায় বলতে হবে। তো সেই সেন্সে লেখা যাক ইভেন দো, এমনকি যদিও আমি নার্ভাস ছিলাম, আই ওয়াজ নার্ভাস। Even though I was nervous,
কমা দাও, তবুও অর্থে আমরা ইয়েট ইউজ যে করার বিষয়টা আমরা এখানে কিছু ইউজই করবো না, সরাসরি লিখবো, লিখতেই পারি, কোনো প্রবলেম নেই। ইভেন দো আই ওয়াজ নার্ভাস, আমি উপস্থাপনা দিয়েছিলাম, আই দিয়েছিলাম গেভ, কি দিয়েছিলাম? উপস্থাপনা, দ্য, উপস্থাপনা মানে কি? প্রেজেন্টেশন, আই গেভ দ্য প্রেজেন্টেশন। হলো। এবার যদি ধরো লাইনটা এরকম হতো, এমন কি বিষয়টা থাকতো না, শুধু থাকতো যদিও, যদিও আমি নার্ভাস ছিলাম তবুও আমি উপস্থাপনা দিয়েছিলাম, তখন আমি এই সেন্সে কিন্তু অলদো ইউজ করলে বেশি সুটেবল হতো। কারণ যে বিষয়টা যেভাবে বলা হয়েছে যেন একটা ফর্মাল সিচুয়েশন, এটা অফিসের রুম, সেখানে কিছু একটা প্রেজেন্টেশন চলছে, এরকম অর্থে ভাবতে পারি, তাহলে এখানে কিন্তু সেই সেন্সে অলদো হতো। যদি লাইনটা এরকম হতো, যদিও আমি নার্ভাস ছিলাম তবুও আমি উপস্থাপনা দিয়েছিলাম, তখন বলতাম অলদো আই ওয়াজ নার্ভাস আই গেভ দ্য প্রেজেন্টেশন। ওকে, এরকমভাবে বললে কারেক্ট হতো। তো এইটা হলো ফর্মাল ইনফর্মালের ডিফারেন্স। আর যদি দেখো এমন কি যদিও আছে, তাহলে সেখানে ইভেনের সাথে দো যোগ করেই বলতে হবে। পরেরটা, কেকটা দেখতে খুব সুন্দর, আমার পেটটা ভরা যদিও। কেকটা দেখতে খুব সুন্দর মানে কেকটা ভীষণ সুন্দর দেখতে, মানে খাওয়ার জন্য বেশ সুন্দর, দেখে বেশ ইন্টারেস্টিং লাগছে, লোভনীয় মনে হচ্ছে। অন্যদিকে আমার পেটটা ভরা যদিও মানে আমার তো কিছু খাওয়া হয়ে গেছে, পেটে জায়গা নেই, এরকম সেন্সে। এখানে লক্ষ্য করো, যদিও শব্দটা শেষে আছে, এই যে শেষের দিকে যদিও আসলো, এরকম সেন্সে আমাকে দই ব্যবহার করতে হবে। আমি শেষের দিকে অলদো লিখতে পারবো না, তখন যদিওটা কিন্তু ঠিক কনজাংশন হিসেবে কাজ করছে না, অ্যাডভার্বের মতন কাজ করছে। তো লাইনটা আমরা তখন এইভাবে লিখব, কেকটা দেখতে খুব সুন্দর, তো দ্য কেক, দ্য কেক দেখতে খুব সুন্দর, লুকস দেখতে সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে, খুব সুন্দর সেন্সের স্বাদ অনুযায়ী আমরা এটাকে ডিলিশিয়াস বলতে পারি। দ্য কেক লুকস ডিলিশিয়াস, সেমিকোলন দাও, আমার পেটটা ভরা যদিও, তো আমার পেট ভরা মানে আমি কি বলতে পারি? সিম্পলভাবে বলতে পারি আম ফুল, আম ফুল মানে আমার পেট ভরা, আম ফুল যদিও দো। ওকে, আম ফুল দো, আম ফুল অলদো এরকম বলতে পারবো না, আম ফুল দো এটাই বলতে হবে। ওকে, পরের লাইনটা দেখো, যদিও সিনেমাটি দীর্ঘ ছিল তবুও আমি এটি খুব আকর্ষণীয় মনে করলাম। যদিও সিনেমাটি দীর্ঘ ছিল তবুও আমি এটি খুব আকর্ষণীয় মনে করলাম, তো সেই সেন্সে যদি এটা আমি অলদো ব্যবহার করে লিখি তাহলে কেমন হবে? লেখা যাক, অলদো সিনেমাটি, তার মানে দ্য মুভি, ওয়াজ, although the movie was long, তবুও আমি, এখানে যদি স্টিল অ্যাড করে লিখি তাও হবে, তাহলে আই স্টিল এরকমভাবে বলতে হবে, আই স্টিল এটি খুব আকর্ষণীয় মনে করলাম, মানে আই স্টিল ফাউন্ড ইট ভেরি ইন্টারেস্টিং এরকমভাবে বলতে পারি, আই স্টিল ফাউন্ড ইট ভেরি ইন্টারেস্টিং। হলো, আই স্টিল ফাউন্ড ইট ভেরি ইন্টারেস্টিং। তো এইখানে যে লাইনটা অলদো দিয়ে করছি, সেম কনসেপ্ট আমরা দো দিয়ে করলে আগেরই মতন ইয়েটের কথাটা মনে রাখতে হবে। তো দো লিখলাম, দো দ্য মুভি ওয়াজ লং, তারপরে কি আই স্টিল ফাউন্ড ছিল, সেটা আমরা ঘুরিয়ে করবো ইয়েট আই ফাউন্ড, ইয়েট আই ফাউন্ড ইট ভেরি ইন্টারেস্টিং। হলো, এইটাই হলো কনস্ট্রাকশনের ডিফারেন্স। এবার যদি আমি ইয়েট বা স্টিল কোনোটাই ব্যবহার না করি তাও চলবে, কোনো অসুবিধা নেই। অলদো দ্য মুভি ওয়াজ লং আই ফাউন্ড ইট ভেরি ইন্টারেস্টিং, সেম মানে দাঁড়াবে। আর যদি দো দিয়ে বলি, দো দ্য মুভি ওয়াজ লং আই ফাউন্ড ইট ভেরি ইন্টারেস্টিং, সেম কনসেপ্ট আসবে। তো এইগুলোই মোটামুটি বিষয়, তেমন কোনো বিশেষ ডিফারেন্সের জায়গা নেই, দুটো সেম, অত কনফিউজ হবে না। শুধু কয়েকটা জায়গা, যেমন এখানে বললাম শেষের দিকে আসলে দো ব্যবহার হয়, তারপরে এমন কি যদিও এমন সেন্স আসলে তখন ইভেন দো আসে, তারপরে যখন দেখা যায় ফর্মাল সিচুয়েশান সেখানে আমরা যদি অলদো ব্যবহার করি সেটা বেশি সুইটেবল হয়, আর ইনফর্মাল যখন হয় তখন সেক্ষেত্রে আমরা দো ইউজ করতে পারি। যদিও এরকম কোনো ফিক্সড ব্যাপার নেই, আমরা ইউজ করতেই পারি আগে পরে, মানে লাইক যখন যেরকম ইচ্ছে সেই অনুযায়ী
তো অসুবিধা কিছু হবে না। তো এই যে বিষয়গুলো বললাম এগুলো একটু মাথায় রেখো, আর এরকম ধরনের লাইন তোমরা ভিন্ন ভিন্নভাবে বানানোর চেষ্টা করো, বিভিন্ন রকমভাবে ইউজ করো, কনফিউশন পুরো কেটে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি মনে হয় কিছু ইনফরমেশন এখান থেকে পেলে তাহলে একটা লাইক করো, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আর হ্যাঁ, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। ওকে, বাই।